আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেনাবাহিনীর স্বামী গল্পের আরও একটি পর্ব নিয়ে চলে এলাম। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাস তখন ঢাকার পথে, প্রায় অনেকটা পথ চলে এসেছে আর ঘন্টা 2-3 বাকি ঢাকা পৌঁছতে। আনুমানিক দুপুর 12টার দিকে ঢাকায় থাকবে ওরা। আকশা বসে বসে চিপস খাচ্ছে আর চোখে মেজবাকে দেখছে। মেজবা ফোনে গেম খেলতে ব্যস্ত। কি এক অদ্ভুত গেম খেলছে সেটাও বুঝতে পারছে না আকশা। গেমের কোনো আগামাথা নেই, ওর বোঝার বাইরে। ছেলেদের খেলার উপযুক্ত গেম বলে কথা। আকশা বিরক্ত হচ্ছে রীতিমতো। ও গজগজ করে বিড়বিড়িয়ে বলল, এক নিরামিষ লোকের সাথে ট্যুরে যাচ্ছি। ট্যুর না ছাই হচ্ছে, মনে হচ্ছে ট্যুরে না মিশনে যাচ্ছি উনি। মিশন হলে তো ভালোই হতো, ইউ নো সোলজার্স অলওয়েজ এনজয় ওয়ার। মেজবা হাত উঠিয়ে দুহাতে একসাথে সামনের দিকে মুড়ে হাই তুলে কথাটা বলে। আকশার রাগ আরও বাড়ে। ও এবার কিছুটা উচ্চস্বরে বলে, তাহলে মিশনেই যেতেন আপনি, যেহেতু আপনার মিশন অনেক ভালো লাগে। আমাকে নিয়ে ট্যুরে যাচ্ছেন কেন? আমি বলেছিলাম যেতে, নাকি লোক দেখাচ্ছেন? তোমার সাথে ট্যুর দেওয়াটাও এক প্রকার মিশনের মতোই, মজা আছে এতে, তাই দিচ্ছি। গা ছাড়া জবাবটা পেয়ে আকশা এবার হতাশ হলো। এই লোককে আসলে কিছু বলে লাভ নেই। ও পলিব্যাগ থেকে ফান্টার বোতলটা বের করতে করতে মেজবাকে প্রশ্ন করে, কোক পাননি? সেটা আনলে ভালো হতো। কোকো কোলা বয়কট করা জিনিস, ওটা খাই না। আর তুমি যদি আগে খেয়েও থাকো, আজকের পর থেকে খাবে না। পছন্দ থাকলে হ্যাবিট চেঞ্জ করবে, ওকে? জি। মেজবা সুন্দরভাবে বোঝানোর পর আকশা মাথা নাড়িয়ে সাই জানায়। এরপর ফান্টার বোতলের শিপি খুলতে ব্যস্ত হয়, কিন্তু শত চেষ্টা করেও পারে না। হাতের তালু লাল হয়ে গেছে ওর, তবু সমানে ঠোঁট চেপে গায়ের জোর খাটিয়ে বোতলের শিপি খোলার চেষ্টা চালাচ্ছে। মেজবা পাশে ফিরে ওকে এহেন চেষ্টায় রত দেখে বোতলটা টেনে নিয়ে একটানে শিপি খুলে ওর হাতে ধরিয়ে দিয়ে কটাক্ষের ভাষায় বলল, খাও তো 300 ক্যালোরিও না, গায়ের জোর হবে কিভাবে? এই জোর নিয়ে তুমি একটা খোলার চেষ্টা করছো? আকশা মুখ ভেঙচি দিয়ে বলে, আর যাই হোক, আমার খাওয়া নিয়ে কোনো অপমান করবেন না। আপনার মতো নাকি আমি বার্গার, পিৎজা, স্যান্ডউইচ এসব অনেক খাই, কম খাই কোথায়? আপনি তো তাও খান না। সকালে ভেজানো কাঁচা ছোলা খান আর রাতে সেদ্ধ সবজি। ছি। আকশার আচানক সত্যিই বমি পায়। ও দ্রুত জানালার বাইরে মুখ এগিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। মেজবা হঠাৎ ওকে এমন করতে দেখে এগিয়ে বসে, পিঠে হাত রেখে উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করে, কি হয়েছে? আকশা এই মুহূর্তে কোনো জবাব দিতে না পারলেও মেজবা বুঝে গেল ওর কি হয়েছে। ওর পিঠে আলতোভাবে হাত টেনে দিতে লাগলো, বলল, বমি করে নাও, হয়ে গেলে একটু আরাম লাগবে। আকশা মুখে কিছু না বললেও কোনো রকমে দুই পাশে মাথা নেড়ে না বোঝালো। মেজবা এবার হজমির বক্স থেকে হজমি ট্যাবলেট বের করে ওর মুখে দিয়ে দিল। কিছু সময় পরে আকশা স্বাভাবিক হয়ে এবার জানালার পাশ থেকে সরে এসে মেজবার কাজ ঘেঁষে বসলো। একেবারে ক্লান্ত মেয়েটা। মেজবা ওর বুক টেনে নিল। ওর বুকে নেতিয়ে পড়া মাথায় এলিয়ে দিতেই মাথায় হাত বলিয়ে দিতে দিতে মেজবা বলল, একটা ঘুম দাও, ভালো লাগবে। ঘুম থেকে উঠে দেখবে আমরা ঢাকা পৌঁছে গিয়েছি। আকশা ভরসা পেয়ে নিশ্চিন্ত হয়ে মেজবার বুকে পড়ে গভীর ঘুমে মগ্ন হলো। ধারণা মতে গ্রিন লাইট বাস ঢাকা এসে পৌঁছলো ঘড়ির কাঁটা অনুযায়ী দুপুর 12টা 18 নাগাদ। বাস রাজধানীর শাহিদাবাদ টার্মিনালে এসে থামতেই আকশাকে ডাক দিল মেজবা। একটা লম্বা ঘুমের সফর শেষে ধীরে সুস্থে উঠে বসলো ও। চোখ মেলে তাকিয়ে যেন জিজ্ঞাসা করতে চাইলো, এসে গেছি আমরা? মেজবা বুঝি ওর চোখের ভাষা বুঝতে পারলো। নিজেই আর প্রশ্নের অপেক্ষা না করে জবাব দিল, এসে গেছি, নামতে হবে, এবার ওঠো। আকশা সিট থেকে উঠে দাঁড়ালো। মেজবা উপর থেকে লাগেজ নামিয়ে ওর হাত ধরে মুঠোয় নিয়ে বাস থেকে নেমে আসলো। এরপর সোজা হেঁটে সামনের একটা দোকান থেকে পানি কিনে আকশার হাতে ধরিয়ে দিল। টার্মিনালের টিকিট কাউন্টারের কাছে এগিয়ে গিয়ে মনিটরে দেখে জানতে পারলো চট্টগ্রামগামী গ্রিন লাইট পরিবহন বাসটি ছাড়তে এখনো 1.5 ঘন্টা খানিক সময় বিলম্ব করবে। একথা শুনে মেজবা বিরক্ত হওয়ার বদলে বরং খুশিই হলো। আকশাকে জিজ্ঞাসা করলো, কি খাবে, কাচ্ছি নাকি অন্য কিছু? আকশার আসলেই খিদে পেয়েছে। ও শুকনো মুখে বলল, আপনি যা খাওয়াবেন তাই খাবো। আমি তো চুমু খাওয়াতে পারি, খাবে? সোজা সাপটা জবাবটা পেয়ে আকশা লজ্জায় গুটিসুটি মেরে যায়। এরপর আর কোনো কথা বলে না। কাজের সূত্রে মেজবার বহুবার ঢাকা আসা হয়েছে। এই শহরটা বেশ ভালোভাবেই চেনেও। কয়েকজন রিক্সাওয়ালার সাথে কথা বলে জানা গেল টার্মিনালের খুব কাছেই একটা রেস্তোরাঁ আছে, টিজে ধাবা নাম। সেখানে যেতে 10-12 মিনিটের মতো আগে। সময় ব্যয় না করে রিক্সা ডাক দিল মেজবা। আকশাকে আগে উঠিয়ে দিয়ে এরপর নিচে উঠে বসলো। রিক্সাওয়ালা কাকাকে বললো একটু দ্রুত টান দিতে। রিক্সাওয়ালা কাকা অনুরোধ শুনে এত জোরে রিক্সা টান দিলেন যেন ঢাকা শহরে রিক্সা নয়, এরোপ্লেন ওড়াচ্ছেন তিনি। তবে আকশা বেশ মজা পেল। মেজবার হাতে বাহু জড়িয়ে ধরে উপভোগ করতে লাগলো এই প্রথমবার ঢাকা শহরে আসার অনুভূতি। টিজে ধাবা মূলত ইন্ডো চাইনিজ এবং ঢাকা স্টাইলের খাবারের জন্য সুপরিচিত। মেজবা আকশাকে নিয়ে ভেতরের একটা টেবিলে বসিয়ে দিয়ে মেনু দেখে খাবার অর্ডার করে দিয়ে আসলো। খাবার অর্ডার করে এসে আকশার পাশের সিটে ধপ করে বসে পড়লো মেজবা। এরপর চেয়ারে মাথা ঠেকিয়ে চোখ বুজে রইল। আকশা কিছুক্ষণ একদৃষ্টিতে ওর মুখমণ্ডল অবলোকন করলো। এরপর উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো,
কি হয়েছে আপনার? আকশার কণ্ঠস্বর পেয়ে মেজবা চোখ খুলে ওর দিকে তাকায়। আকশা পুনরায় প্রশ্ন করে, ক্লান্ত আপনি? একটু, অনেকটা পথ জার্নি করে এসেছি তো, প্রবলেম নেই, এখানে কিছুক্ষণ রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। পানি খান। আকশা টেবিলের উপরে রাখা জগের পানি গ্লাসে ঢেলে মেজবার সামনে এগিয়ে দিতেই ও গ্লাসটা অবলীলায় সরিয়ে দিয়ে মৃদু হেসে বলল, আনহাইজেনিক মিনারেল ওয়াটার অর্ডারের সাথে বলে এসেছি, ওরা দিয়ে যাবে খাবারের সাথে। মেজবার হাইজেন মেনটেনের করা দেখলে মাঝে মধ্যে খুব অবাক লাগে আকশার। একটা লোক এতটা হাইজেন মেনটেন করতে পারে কিভাবে? কই আকশা তো কখনো এইসব বিষয় নিয়ে ভাবে না। ও তো নির্দ্বিধায় এই গ্লাসে পানি পান করতে পারবে। ও এক প্রকার কৌতূহল নিয়ে মেজবাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মেজবা, আপনি কি জন্মগতভাবেই এমন? কেমন? এই যে এত হেলথ কনসিয়াস আর হাইজেন মেনটেন করেন, কিভাবে পারেন? অ্যাকচুয়ালি ইটস এ সুপার ট্যালেন্ট, যেটা সবার থাকে না, সবাই জন্মগতভাবে পাইও না। অবশ্যই এটা তুমি বুঝবে না ডিয়ার সিভিলিয়ান। আকশা নাকে টোকা মেরে কথাটা বলে মেজবা সূক্ষ্ম ব্যথা পেয়েও ও আউচ শব্দ করে উঠে মেজবার পায়ে একটা লাথি মারে। তবে ওর গায়ে লাগে না, হো হো করে হেসে উঠে যেন আকশার সামান্য গায়ের জোরকে কটাক্ষ করতে চায়। ফিসফিসিয়ে বলে, চুনোপুটি হয়ে রাঘব বোয়ালের সাথে ফাইট করতে চাও? আদৌ পারবে তো? আফটার অল রাতেই ধরাশায়ী হয়ে যাও, সব জারি ওখানেই শেষ। মেজবা বোধহয় আর কিছু বলে আকশাকে লজ্জা দিত, কিন্তু তার আগে ওয়েটার খাবার সার্ভ করে দিল। মাটন বিরিয়ানি, চিকেন সিজলিং, ফ্রাইড চিংড়ি, হট অ্যান্ড শাওয়ার স্যুপ এবং একটা পুডিং অর্ডার করা হয়েছে। এত খাবার টেবিলেও জায়গা হচ্ছিল না। পুরো টেবিল জুড়ে এতগুলো খাবার দেখে আকশা অস্থিরতার সহিত মেজবাকে বলল, এত খাবার কে খাবে? আপনি তো এর মধ্যে সব খাবার খান না। মেজবার কপালে এক আঙ্গুল ঠেকিয়ে বলে, আসলে উপন্যাসিকরা ঠিকই বলেন, সুন্দরী মেয়েদের মাথায় ব্রেইন থাকে না, ব্রেইন থাকে হাঁটুতে। আমি যেহেতু এখানকার সব খাবারই খাই না, তাহলে অর্ডার করেছি কার জন্য? অবভিয়াসলি তোমার জন্য, তাই না? সিম্পল। এটুকু বুঝতেও এত টাইম ওয়েস্ট করতে হয়? আকশার প্রচন্ড খিদে পেয়েছে, তর্কে জড়ালো না। আপাতত তর্কের চাইতে খাওয়া শ্রেয় মনে হলো ওর। কাচের প্লেট একটা এগিয়ে নিয়ে খেতে শুরু করলো। খাওয়ার ফাঁকে আর চোখে তাকিয়ে দেখলো মেজবা প্লেটে হাফ কাচ্চি নেওয়ার পরেও সেখান থেকে অর্ধেক আবার সরিয়ে অতিরিক্ত আনা একটা প্লেটে উঠিয়ে রাখছে। আকশা পাশ থেকে খোঁচা মেরে বলল, আরে ভাই খান, সমস্যা কি? একদিন খেলে তো আর মরে যাচ্ছেন না। মেজবার কথা গুরুত্বহীনভাবে নিয়ে একইভাবে কাচ্চি সরিয়ে রাখতে রাখতে জবাব দিল, অতিরিক্ত একটু বেশি খেলেই যে আমাদের স্বাস্থ্যের কত রকম সমস্যা হয় সেটা তুমি কিভাবে বুঝবে? ব্লাডি সিভিলিয়ান, নিজে খাচ্ছ, চুপচাপ খাও। আমি নিজের ব্যাপারে হেলথ কনসিয়াস হলেও অন্যের খাওয়ার বিষয়ে এমন ব্যাগরা দিই না। খাওয়া দাওয়া আর ঘুম এগুলো হলো মানুষের ঐচ্ছিক ব্যক্তি স্বাধীনতা, এতে হস্তক্ষেপ করে গর্ধবেরা। আপনি আমাকে ইনডিরেক্টলি গর্ধব বলতে চাইলেন? ইনডিরেক্টলি বলতে চাইলাম না, সরাসরিই বললাম। তীক্ষ্ণ অপমানটা হজম করে নিয়ে বেজবার হাতের কোনোই দ্বারা গোতো মারতে মারতে চুপচাপ খেতে ব্যস্ত হলো আকশা। এর মধ্যে একটা বিশাল আকৃতির আলু পেল কাচ্ছির মাঝে, সেটা উঠিয়ে সোজা মেজবার পাতে তুলে দিল। মেজবা কিছু বলতে চেয়েও বলল না। সাধারণত আলু খুব কম খায় সে। ইতিমধ্যে প্লেটে একটা ছোট আকৃতির আলু রয়েছে, আর একটা আলু কখনোই খেত না। তবে আকশার দেওয়া এই আলুটা নির্দ্বিধায় খেয়ে নিল। খাওয়ার এক পর্যায়ে গিয়ে আকশা বলল, আর খাবো না। প্লেট সামনে সরিয়ে রাখলো সে। মেজবা ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করলো, কেন খাবে না? ইচ্ছে করছে না, চুপচাপ খেয়ে নাও। এখনো অনেকটা পথ জার্নি করতে হবে, পথে কোথাও বাস থামবে বলেও মনে হয় না। এতক্ষণ এতটুকু ক্যালোরি থাকবে? আপনি তাহলে কম খাচ্ছেন কেন? আপনার থাকবে, আমার হিসাব ছাড়ো। আমি ভাই রেগুলার ব্যায়াম পোশাক করি আর হেলদি খাবারও খাই, তুমি তো আর সেগুলো করো না। এভাবে হবে না, দেখি এদিকে ফেরো। মেজবাই এবার ওর প্লেট টেনে নিয়ে নিজে উঠিয়ে খাইয়ে দিতে লাগলো। আকশা আর পারলো না বিরোধিতা করতে, চুপচাপ সবটুকু খাবার খেয়ে নিল। একেবারে শেষ পর্যায়ে পুডিংটা আর খাওয়া গেল না। মেজবা ওয়েটারকে বলে সেটা পার্সেল দিয়ে নিল। হিসাব অনুযায়ী বাস ছাড়তে এখনো 20 মিনিটের মতো বাকি। তারা দ্রুত উঠে পড়লো। সেখান থেকে রিক্সা নিয়ে রওনা হলো টার্মিনালের উদ্দেশ্যে। আবারও গ্রিন লাইট বাস। অবশ্যই এটাকে বরাবরই কমফোর্ট জোন মনে করে মেজবা। সচরাচর ট্রাভেলে এই বাসে যাতায়াত করে সে। ওঠার 5 মিনিট পরেই বাস ছেড়ে দিল। আকশা ঠিকঠাক হয়ে বসে পানি খেয়ে নিল বোতল থেকে। ভাবলো মেজবারও বোধহয় তাড়াহুড়োয় খাওয়া শেষে ঠিকমতো পানি খাওয়া হয়নি, এজন্য ওর দিকে শিপি খোলা পানি ভর্তি বোতলটা এগিয়ে দিতেই হঠাৎ বাসের ভাঙাচোরা রাস্তার ধাক্কায় ছিটকে বোতলের অর্ধেকের বেশি পানি মেজবার বুকের ওপরে পড়ল। মুহূর্তের মধ্যে ওর পরনের মেন্ট লেমন রঙের শার্টের বুকের সামনের সম্পূর্ণ অংশ ভিজে গেল। মেজবার মেজাজ খারাপ হলো। সে ঠোঁট চেপে শার্ট ছাড়তে ব্যস্ত হলো। আকশা আকস্মিক দুর্ঘটনা ঘটিয়ে কি বলবে বুঝতে পারলো না। ভয়ে ভয়ে ওকে বলল, আপনি শার্টটা চেঞ্জ করে নিন বরং। বাসের মধ্যে আমি শার্ট চেঞ্জ করবো? আশেপাশে দেখেছো? মেজবা দাঁতে দাঁত চেপে কথাটা বলতেই আকশা বিড়ম্বনা নিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো বাস ভর্তি মানুষজন। ওদের বিপরীত পাশের সিটে একজন মেয়ে বসা। সেদিকে চোখ যেতে দৃষ্টি আটকে গেল আকশার। মেয়েটা হাঁ করে তাকিয়ে আছে মেজবার দিকে, চোখের পলক পড়ছেই না, রোবট হয়ে গেছে যেন। আকশা বিব্রত বোধ করলো। ও একবার মেজবাকে দেখে
আবারও মেয়েটাকে দেখলো। আন্দাজ মতে মেয়েটার বয়স 21-22 হবে। বাসে ওঠার পরে এইমাত্র মেয়েটাকে খেয়াল হয়েছে আকশার। এভাবে মেজবার দিকে তাকিয়ে কি দেখছে মেয়েটা ভারী অদ্ভুত তো। অন্যের পুরুষকে দেখার মাঝে কি শান্তি পায় এরা আকশার বুঝে আসে না। ওর বিরক্তির সমানে বাড়ে। হালকা কাশতেই মেয়েটা এবার ওকে তাকিয়ে থাকতে দেখে নড়ে চড়ে বসে। মেজবার অবশ্য এসবে কোনো খেয়াল নেই। পরনের ভেজা শার্ট নিয়ে এসে বিরক্তি সহকারে ফোনে টাইপ করতে ব্যস্ত। ওর থেকে কিঞ্চিত দূরত্বের সিটে যে একটা মেয়ে বসে আছে এটা যেন সে দেখেইনি। একবারের জন্যেও তাকিয়ে দেখছে না সেদিকে। মেয়েটা আর চোখে মাঝে মধ্যে মেজবাকে দেখছে। আকশা একবার ওকে দেখে আর একবার মেয়েটাকে দেখে। এভাবেই জার্নির পুরোটা সময় চলতে থাকে। আকশা একসময় আর ধৈর্য ধরে রাখতে পারে না। ইচ্ছাকৃতভাবে মেজবার কাছে এগিয়ে ওর গা ঘেঁষে বসে। ওকে জড়িয়ে ধরে রেখে বুকে মাথা এলিয়ে দেয়। এরপর মেজবার মুখের দিকে তাকিয়ে ওর এই কদিনে বড় হওয়া হালকা খোঁচা খোঁচা দাড়িতে হাত রেখে বোলাতে থাকে। মেজবা ওর এমন আহ্লাদিপনা দেখে ভ্রু কুঁচকে ফেলে। চাপা স্বরে বলে, সবাই দেখছে আকশা। দেখুক মানে এভাবে লেপ্টে থাকলে মানুষ কি ভাববে? মানুষ যা ভাবার ভাবুক, আপনি আমার, তাই আমি আপনার সাথে লেপ্টে থাকবো, যা খুশি করব। মানুষের ভাবা নিয়ে আমার কিছু যায় আসে না। আপনি আমার, এটা সবার বুঝতে হবে। শেষোক্ত কথাটা আর চোখে বিপরীত পাশের সিটে চোখে বড় বড় করে ওদের দিকে তাকিয়ে থাকা মেয়েটাকে উদ্দেশ্য করেই বলল আকশা। কি বেহায়া মেয়ে রে বাবা, এখনো চোখ সরছেই না। মেজবা আর কিছু বলল না। আকশাকে ওভাবেই ধরে রেখে চোখ বুজে একটা ঘুম দেওয়ার চেষ্টা করলো। ভীষণ ক্লান্ত সে। ওরা যখন চট্টগ্রাম এসে পৌঁছলো তখন রাত বাজে প্রায় 8টা। বাস থামতেই মেজবা লাগেজ নিয়ে আগে নামতে লাগলো। আকশা ওর পেছনে ছিল। হঠাৎ খেয়াল হলো সেই মেয়েটা ওর পেছনেই আছে। আকশা পেছনে তাকিয়ে দেখলো মেয়েটার দৃষ্টি তখনও মেজবাকেই অনুসরণ করছে। ওর পায়ের গতি ধীর হয়ে গেল। মেজবা একটু সামনে এগিয়ে যেতেই এবার পিছনে ঘাড় ঘুরিয়ে দাঁতে দাঁত পিষে মেয়েটার উদ্দেশ্যে কঠোর গলায় বলে, অন্যের স্বামীর দিকে এভাবে তাকানো ভালো নয় সিস, নজরটা সামলে রাখো, না হলে কখনো অবশ্যই তোমার ওই চোখ দুটো কেউ না কেউ তুলে নেবে। তোমার কপাল ভালো এটা একটা গাড়ি এবং আমরা ট্রাভেলে আছি, না হলে তোমার চোখ উঠিয়ে নিতাম আমার হাজবেন্ডের দিকে তাকানোর দুঃসাহস করার জন্য। মেয়েটা কিছু বলতে চাইলো কিন্তু ওর কথা শোনার সময় আর নিল না আকশা। দ্রুত পা চালিয়ে মেজবার নাগাল ধরে নেমে গেল বাস থেকে। মেয়েটা এবার মুখ নুইয়ে ফেললো। দ্বিতীয়বার আর সামনে তাকানোর সাহস করলো না।